আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং বাসায় বসে পড়াশোনা শুরু করে দিয়েছো। গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু বইয়ের নাম বলে লিখে দিয়েছিলাম, তারপরও তোমরা কমেন্টসে অনেকে লিখেছো যে বইয়ের নাম দিয়ে দিলে ভালো হয়। তো আমি গত ক্লাসে তোমাদেরকে বইয়ের নাম দিয়েছিলাম, কিন্তু তোমরা কমেন্টসগুলো চেক করে দেখবা বা আমার লেকচারটা দেখবা, লেকচারে আছে বইয়ের নাম। তারপর অনেকে আবার কোশ্চেন করেছে যে সোজা কোন বইটি, সেই বইটির নাম বলার জন্য। হ্যাঁ, আমি বারবার বলেছি যে সবই সোজা, সবই মানে মানে কঠিন কোনো বই নেই, তবে দু একটা বইয়ের ভাষা একটু কঠিন লাগবে তোমাদের কাছে, সেই জন্য আমি বলেছি, কিন্তু সব বইতে একই লেখা। হ্যাঁ, তারপরও তোমরা যদি চাও যে মানে প্রথম তো তোমাদের একটু কষ্ট বুঝতে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই থাকলেই তোমাদের চলবে। এক নাম্বার বলছি আমি, বিস্তারিত আমি কিন্তু কাউকে খাটো করে দেখছি না, প্রত্যেক রাইটারের বই খুবই ভালো মানের, এবং তোমরা যে কোনো বই তোমাদের জন্য আমি বলবো সহায়ক হবে। তো আমি বলছি যে এক একটি বই এক এক দিকের জন্য ভালো। যেমন ডক্টর শাহজাহান তপনের যে বই, ওই বইটি বলছে আমি গাণিতিক সমস্যাগুলির জন্য বা সূত্রগুলো বোঝার জন্য ওই বইটি কিন্তু খুব ভালো। হ্যাঁ, তারপরে বলছি যেমন কিছু অনুধাবনমূলক কোশ্চেন আছে বা বিস্তারিতভাবে বোঝার জন্য সোজা ভাষায় লেখার যে এরকম বইটির জন্য আমি বলছি জাকারিয়াস স্যারের এবং সেলু স্যারের, ওনাদের দুইজনের যে সমন্বয় বইটি, ওই বইটি অনুধাবনমূলক ভালো বোঝার জন্য। হ্যাঁ, আর সামগ্রিকভাবে চিন্তা করলে সব বইই ভালো। ডক্টর রমা বিজয় যিনি, ওনার বইটিও খুব ভালো, কোনো সমস্যা নেই। আর ডক্টর আমির হোসেনের বই আছে, ডক্টর তোফাজ্জল হোসেনের বই আছে। হ্যাঁ, তুমি যে কোনো বই রাখতে পারো। যদি তুমি গাণিতিক সমস্যাগুলি বা সূত্রগুলি ভালোভাবে বুঝতে চাও, তাহলে তুমি শাহজাহান তপন বইটি পাশে রাখো। আর অন্য যে বইগুলির কথা বলছি আমি, সেই বইগুলি মধ্যে যে কোনো বই তুমি রাখতে পারো। এবং ছোট ছোট কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন বিস্তারিত জন্য তুমি বলছি আমি জাকারিয়া এবং সেলুর বইটি কাছে রাখো। তো আশা করছি বুঝতে পারছো তোমরা। কোনো নির্দিষ্ট করে বলা নেই যে আমাদের কলেজের জন্য বা আমার জন্য বা আমার সাবজেক্টিভ পড়ার জন্য তোমাকে এই বইটি কিনতে হবে, এরকম কোনো কথা নেই কিন্তু। ঠিক আছে, নেক্সট টাইম আর এই নিয়ে কোনো লেখালেখি করবে না যে কোন বইটি কিনবো। আচ্ছা, তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা তোমাদেরকে ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। ভেক্টরে কিছু বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো কয়েকটি ভেক্টর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, চলো ক্লাসে যাই। সমান ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, ভেক্টরের যোগ, ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র। আচ্ছা, প্রথমে আমরা সমান ভেক্টর বলি। দেখো, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস বলতে কি বুঝি? সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয়, তবে তাদেরকে সমান ভেক্টর বলে। চিত্র দেখো মেয়েরা, চিত্র 2.6 বলছি, যেখানে এখানে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর। এই ভেক্টর দুটি সমান, অর্থাৎ ভেক্টর এ সমান ভেক্টর বি। দুটি ভেক্টরের সমতা ভেক্টর দ্বয়ের পাদবিন্দুর উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানেই থাকুক না কেন, যদি ভেক্টর দ্বয়ের মান সমান এবং দিক একই দিকে হয়, তাহলে তারা সমান ভেক্টর। আচ্ছা, এখানে তো একটা কোশ্চেন বলবা যে পাদবিন্দু কি? এখানে পাদবিন্দু হচ্ছে এই ভেক্টর, এই যে ভেক্টর বলছি এ ভেক্টর, এই নিচের দিকটা হচ্ছে পাদবিন্দু, আর অ্যারোর মাথাটা এইটা হচ্ছে তার শীর্ষবিন্দু। হ্যাঁ, এখন এই অ্যারো চিহ্নটা যেদিকেই হোক না কেন, হ্যাঁ, ভেক্টর দ্বয়ের মান পাদবিন্দু যেখানেই থাকে, এখানে থাকুক বা এটা যদি উল্টো দিকেও দিয়ে দিই, তাহলেও কিন্তু দুটি ভেক্টরের মান যদি সমান হয়ে থাকে, তার মানে এই দুটো যদি উল্টা দিকে হয়, হ্যাঁ, এই অ্যারো চিহ্নটা নিচের দিকে আসলো দুটার ক্ষেত্রেই, তাহলেও তাদেরকে আমি সমান ভেক্টর বলবো যদি ভেক্টর দ্বয়ের মান সমান হয় এবং দিক একই দিকে হয়। দুটি ভেক্টর যদি একই দিকে থাকে, তখন তাদেরকে বলবো সমান ভেক্টর। আচ্ছা, এর পরের ভেক্টরটি হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর।
চিত্র থেকে দেখো যে এ ভেক্টর এবং মাইনাস এ ভেক্টর দেয়া আছে। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে যদি ধনাত্মক ধরি তাহলে তার বিপরীত দিকের সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলবো। দেখো এখানে যে পি কিউ প্রথম ভেক্টরটি অ্যারো চিহ্নটি কোথায় উপরের দিকে আছে। হ্যাঁ, এই ভেক্টরটিকে পি কিউ রশ্মিটি এটাকে আমরা ধনাত্মক এ ভেক্টর বলছি, যেহেতু প্লাস সাইন দেওয়া নাই, ধনাত্মক বলে প্লাসটা উল্লেখ করা নাই। হ্যাঁ, এটি হচ্ছে ধনাত্মক এ ভেক্টর, এর অ্যারো সাইনটি উপরের দিকে আছে। একইভাবে এই ভেক্টরটির অ্যারো সাইনটি যদি উল্টা দিকে হয়, নিচের দিকে হয়, তখন এই ভেক্টরটিকে বলবো আমরা ঋণাত্মক ভেক্টর। এই ভেক্টর দুটি একই মানের, হ্যাঁ একই মানের, কিন্তু এদের দিক ভিন্ন। এই ভেক্টরটির দিক হচ্ছে উপরের দিকে, এই ভেক্টরের দিক হচ্ছে নিচের দিকে। যে অ্যারো চিহ্ন দিয়ে দিকটা বোঝানো হচ্ছে। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে যদি ধনাত্মক ধরা হয় তাহলে তার বিপরীত দিকের সমমানের সমজাতীয় ভেক্টরকে তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলা হবে। আচ্ছা, আশা করছি মেয়েরা বুঝতে পারছো। তার প্রথম ক্ষেত্রে পি কিউ হচ্ছে এ ভেক্টর এবং কিউ পি অ্যারো যেদিকে সেই দিকে বিবেচনা করতে হবে। কিউ পি হচ্ছে মাইনাস এ ভেক্টর। আচ্ছা, এরপরের টপিকসে যাই আমরা। সীমাবদ্ধ ভেক্টর। একটু আগে আমরা আলোচনা করেছি যে ভেক্টরের পাদবিন্দু কি আর শীর্ষবিন্দু কি। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, এখানে প্রিন্টিংটা আসেনি, অর্থাৎ এখানে না হবে করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সীমাবদ্ধ মানে নির্দিষ্ট করে দেয়া। হ্যাঁ, এখানে বলছি যেমন কোনো নির্দিষ্ট বিন্দুতে, ও বিন্দুতে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর হবে। অবস্থান ভেক্টর। আচ্ছা, এক্ষেত্রে মেয়েরা আরেকটি কোশ্চেনের কথা আমার মনে পড়ে গেল। তোমরা কমেন্টসে লিখেছো যে এক্স ওয়াই জেড অক্ষর কথা আমি বলেছিলাম, জেড অক্ষটি কিভাবে আঁকবো। আমি কিন্তু অ্যান্সার দিয়েছি তোমাদেরকে, যে তোমাদের কিন্তু এটা এক্স ওয়াই জেড অক্ষ, হ্যাঁ, বা ওই যে বলেছিলাম যে প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে জেড অক্ষ, এটা কিন্তু তোমাদেরকে গ্রাফে প্রেজেন্ট করার কিছু নয়। আমরা এখানে যেমন পরীক্ষার খাতায় বা বইতে যেরকম ছবি আছে এইভাবেই তোমাদের কলম দিয়ে বা পেন্সিল দিয়ে, যাই হোক পেন্সিল স্কেল কলম দিয়ে খাতার মধ্যে আঁকতে হবে। এটার জন্য তোমার কোনো গ্রাফ কাগজের দরকার নেই। হ্যাঁ, সাধারণত আমরা বুঝে থাকি যে ভূমির সাথে সমান্তরাল যেটি হচ্ছে সেটি হচ্ছে এক্স অক্ষ, লম্বভাবে যেটি আছে সেটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং উলম্বভাবে যে অক্ষটি আছে সেটি হচ্ছে জেড অক্ষ। এই জন্য আমরা জেড অক্ষকে এইভাবে দেখাই, এটি উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে, সেটি হচ্ছে জেড অক্ষ। এটি আঁকার জন্য প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তোমরা গতিবিদ্যায় হয়তো পড়ছো যে স্থানাঙ্ক ব্যবস্থা, সেক্ষেত্রেও তোমরা দেখবা যে 3টি অক্ষ বারবার বলছে। এটা পড়ার জন্য তোমাকে বুঝতে হবে যে ভূমির সমান্তরাল হচ্ছে এক্স অক্ষ, লম্ব বরাবর ওয়াই অক্ষ, এবং ভূমির দিকে নিচের দিকে, ভূমির দিকে আমি সমান্তরালে এক্স, ভূমির দিকে নিচের দিকে সেটি হচ্ছে জেড, এবং লম্ব বরাবর হচ্ছে ওয়াই। এটি কিন্তু গ্রাফ কাগজে আঁকার কিছু নাই। গ্রাফে তো আমাদের জেড অক্ষ নাই, আছে গ্রাফে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ। হ্যাঁ, তো সেইভাবে আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের সমস্যা। অনেকে আবার জুম ক্লাসের কথা বলছো। জুম ক্লাস আমরা যখন, আমি অন্যের কথা, টিচার কথা বলতে পারছি না, আমি যখন তোমাদের কোনো গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমি চেষ্টা করব তোমাদের লাইভে ক্লাস নেয়ার। তো তোমাদের কথা চিন্তা করে আমি লাইভে যাচ্ছি না, কারণ অনেকের অনেক সমস্যা, নেটই আমরা ঠিক মতো পাই না। সেক্ষেত্রে তো সরাসরি ক্লাস তোমরা অনেকেই মিস করে যাবে। তার চেয়ে যদি আমরা যে এখন যেভাবে নিচ্ছি সেটি যদি রেকর্ড থাকে, তোমরা আমাদের এই ক্লাসগুলো রেকর্ডও দেখতে পাবে। হ্যাঁ, রেকর্ড অবস্থায় আছে, তোমরা তোমাদের সুবিধা মতো, হয়তো লাইভে তোমার কারেন্ট থাকলেও তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু রেকর্ড থাকলে তুমি যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা, অন্য প্রসঙ্গে চলে গেলাম, আমার উত্তরগুলি দেওয়া দরকার ছিল। সীমাবদ্ধ ভেক্টর বলছিলাম কি, যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, কেননা এটি সবসময় প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে আঁকতে হয়। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে আমরা যে ভেক্টর আঁকছি সেটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। কেন, মূলবিন্দু ও, এখানে কিন্তু বলছি এখানে পাদবিন্দু ও নির্দিষ্ট করে দেওয়া আছে, আর পাদবিন্দু আমি ইচ্ছা মতো সরাতে পারছি না, পছন্দ করতে দেওয়া হয় না। নির্দিষ্ট বিন্দুকেই পাদবিন্দু ঠিক রেখে যে ভেক্টর আঁকা হয় সেটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, তাহলে
এরপরে আমরা চলে যাই, এখন আমরা ভেক্টরের কিছু যোগ, আমরা বলেছিলাম যে ভেক্টর রাশি যোগ বিয়োগ কি হয়, সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়মে হয়ে থাকে। সেইভাবে আমরা দেখি আজকে ভেক্টরের যোগ বলি। দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায়, এই নতুন ভেক্টরটি দুই বা ততোধিক ভেক্টর রাশির লব্ধি বলে। আর যে ভেক্টরগুলো যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায় তাদের প্রত্যেকটি হলো লব্ধি ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। যোগের জন্য ভেক্টর রাশিগুলো অবশ্যই একই জাতীয় হতে হবে এবং কোনো বিন্দুতে একই সময় ক্রিয়া করতে হবে। বেগ, বল ইত্যাদি ভেক্টর রাশি বেগের সাথে বেগের কিংবা বলের সাথে বলের যোগ সম্ভব হবে, কিন্তু বেগের সাথে বলের বা বলের সাথে বেগের যোগ সম্ভব হবে না। কারণ আমরা বলছি যে কি একই জাতীয় রাশি হতে হবে, যোগের জন্য একই জাতীয় রাশি হতে হবে এবং একই সময় ক্রিয়া করতে হবে। তাহলে ভেক্টর যোগের ক্ষেত্রে যে আমরা যে লব্ধি ভেক্টরটি পাই সেটি কিভাবে পাই দেখো। দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরল রেখা দিয়ে যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। কথাটি বুঝতে পারছো? দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দু, আচ্ছা আমরা এখানে ওপি বরাবর যে ভেক্টরটি ক্রিয়া করছে দেখো, ওপি রশ্মি বরাবর ভেক্টর এ, আবার ও আর বরাবর হচ্ছে ভেক্টর বি। এখন এই দুটি ভেক্টরকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব? ওপি বরাবর বলছি ভেক্টর এ, সংজ্ঞা থেকে দেখো বলছে যে একটি ভেক্টরের শীর্ষবিন্দু, তাহলে এই এ ভেক্টরের শীর্ষবিন্দু কি পি। হ্যাঁ, একটি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে পি। এই শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। অপর ভেক্টর কোনটি? এই ভেক্টরটি বি ভেক্টর। এই ভেক্টরের পাদবিন্দু কোনটি? পাদবিন্দু কিউ, শীর্ষবিন্দু আর। এ ভেক্টরের পাদবিন্দু ও, শীর্ষবিন্দু পি। তাহলে যখন আমরা যোগ করব বলছি দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দু এই এ ভেক্টরের শীর্ষবিন্দু পি এর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু এই ভেক্টরটির পাদবিন্দু কিউ, তাহলে ওপি কি হলো, এই দিকে যে ছিল কিউ আর, সেই কিউ আরটা এই ওপি এর সাথে এখানে সংযোগ হয়েছে। হ্যাঁ, এখানে কিউ পি এর সাথে কিউ অ্যাড হয়েছে, এখানে এ ভেক্টর এখানে বি ভেক্টর। আচ্ছা, যোগ হলো এইভাবে। তাহলে কি বলছি যে যোগ করলে সরলরেখাটির দৈর্ঘ্য যোগ করা হলো, করলে এই যে ওপি ও আর বরাবর যোগ করলাম, যোগ করলে কি হলো, সরলরেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বয় লব্ধির মান নির্ণয় করবে। তাহলে লব্ধির মান হবে কি এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান এই ও আর হবে এর লব্ধি এবং এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে সি ভেক্টর। তা এবং এই লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু কোনটা? ও। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, মানে ও থেকে আর, ও আর বরাবর হচ্ছে এর দিক এবং লব্ধির মান হবে কি এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান সমান সি ভেক্টর। তাহলে বলছি যে দুটি ভেক্টর এ ও বি, ব্যাখ্যা দেখো মেয়েরা, দুটি ভেক্টর এ এবং বি এর লব্ধি হলো সি ভেক্টর। সি ভেক্টর মানে হচ্ছে ভেক্টর এ যোগ ভেক্টর বি। আচ্ছা, লব্ধি বের করার জন্য কি করলাম, আমি এতক্ষণ যা ব্যাখ্যা করলাম তাই। পাদবিন্দু অর্থাৎ কিউ স্থাপন করে পি আর অঙ্কন করা হলো, তারপর এ ভেক্টরের পাদবিন্দু হলো ও, বি ভেক্টর পাদবিন্দু আর, যোগ করে যে রেখা পাওয়া গেল ও আর, এর দৈর্ঘ্যই হচ্ছে এ ও বি ভেক্টরের লব্ধি। এই ও আর বরাবর যে দৈর্ঘ্য সি ভেক্টর সেটি হচ্ছে এর যোগফলের মান এবং দিক হবে ও থেকে আর এর দিকে, এই দিকে দিক হচ্ছে এটা, আর যোগফলটি হচ্ছে এর মান। তাহলে ওপি যোগ ও আর হচ্ছে ওপি যোগ পি আর সমান ও আর, অর্থাৎ ভেক্টর এ যোগ ভেক্টর বি সমান ভেক্টর সি। এটি হচ্ছে আমাদের দুটি ভেক্টরের যোগ। আচ্ছা, আমরা যোগ শিখলাম, এরপর কিছু সূত্র দেখব যে ভেক্টর বীজগণিতের কিছু সূত্র আছে। প্রথম সূত্রটি হচ্ছে বিনিময় সূত্র, কমিউনিকেটিভ ল। নাম থেকে বুঝতে পারছো বিনিময়, হ্যাঁ, মানে কি আদান প্রদান হচ্ছে। এ ভেক্টর যোগ বি ভেক্টর
ইকুয়াল বি ভেক্টর যোগ এ ভেক্টর, কিন্তু দুইটি ভেক্টর মানই সমান। এখানে চিত্রটি দেখো, ধরা যাক ওপি বরাবর এ ভেক্টর এবং ও আর বরাবর আছে বি ভেক্টর। এই ভেক্টর দুটি ও বিন্দুতে ক্রিয়া করছে এবং আমরা দুটি ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করার পর আমরা ও পি কিউ আর এই সামান্তরিকটি আঁকলাম। এখন যদি এই সামান্তরিকটি আঁকা হয় তখন আমরা বলতে পারি ওপি বরাবর এ ভেক্টর ও আর বরাবর বি ভেক্টর হলে এই ভেক্টর দুটির যোগফল কি হয়। একটু আগে আমরা ভেক্টরে যোগ করেছি কি ওপি যোগ ও আর, তাহলে এর লব্ধি ভেক্টরটি কি হবে, লব্ধি ভেক্টরটি হবে ও কিউ, যেহেতু এটি মূল বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো যে আমরা এই দিক থেকে কেন টানলাম না রেখাটা, এইভাবে পি আর বরাবর কেন দিলাম না। এটি যেহেতু মূল বিন্দুতে ছেদ করেছে সেজন্য আমরা এই কেন্দ্র দিয়েই এর লব্ধি ভেক্টরটি হবে। ঠিক আছে, ওপি এ বিন্দুতে মানে ওপি বরাবর এ ভেক্টর ও আর বরাবর বি ভেক্টর যদি হয় তাহলে এর লব্ধি ভেক্টর হবে এর কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র হচ্ছে ও বিন্দুতে, ও কিউ বরাবর হবে এর লব্ধি ভেক্টর। আবার একইভাবে দেখো ও আর যোগ আর কিউ, কোনটা আর কিউ, কোনটা এটা আর কিউ, যেহেতু আমরা ও পি কিউ আর এই সামান্তরিকটি অঙ্কন করলাম তাহলে দেখো ও আর বরাবর একটি ভেক্টর, আবার আর কিউ বরাবর এদিকেও এটাও একটি ভেক্টর। তাহলে এই দিকে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান, তাহলে ওপি সমান আমরা বলতে পারি আর কিউ, ও আর সমান বলতে পারি পি কিউ। তাহলে ওপি আমরা জানি ভেক্টর এ, যদি ওপি সমান ভেক্টর এ হয়ে থাকে তাহলে আর কিউ সমান ভেক্টর এ। একইভাবে যদি ও আর সমান ভেক্টর বি হয় তাহলে পি কিউ হবে ভেক্টর বি। তাহলে ওপি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওপি এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ আর, এবং ও আর এর পরিবর্তে লিখতে পারি কি পি কিউ। হ্যাঁ, লেখা যায়, তাহলে কি হয় এই দুটিও হচ্ছে কি ও কিউ। তাহলে সবই যদি ও কিউ হয় তাহলে দেখো এটা কি হয় ওপি যোগ পি কিউ সমান ও আর যোগ আর কিউ। ওপি ও কিউ ও আর কিউ, ওপি বরাবর, হ্যাঁ এটা আসলো, তাহলে কি সমান কি হলো দেখো দুটি যখন ও কিউ তখন কি লেখা যায় ওপির পরিবর্তে ভেক্টর এ, পি কিউ এর পরিবর্তে ভেক্টর বি, ও আর এর পরিবর্তে বি, আর কিউ এর পরিবর্তে আর কিউ করি ভেক্টর পরিবর্তে আর। তার মানে কি হচ্ছে সকল ভেক্টর যোগ, তাহলে কি হচ্ছে বিনিময় সূত্র মেনে চলছে, এ বি এই পাশে এসে কি হলো বি এ। বুঝতে পারছো মেয়েরা, এখানে আমি যেভাবে কথাটি বলছি চিত্রটিতে আমি বলছি ওপি কি কিউ আর, আবার ও আর হচ্ছে পি কিউ, যেহেতু এটি আমরা ও পি কিউ আর সামান্তরিকটি অঙ্কন করলাম। হ্যাঁ, এখানে আমার কথার সাথে দেখবো তোমরা একটুখানি ডিফারেন্স দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাকে চিত্র থেকে বুঝিয়ে দিলাম কথাটা। ঠিক আছে, তাহলে এই দিকে সি হচ্ছে এর লব্ধি ভেক্টর সি হবে এ ভেক্টর বি ভেক্টর, এদিকের জন্য এ ভেক্টর যোগ বি ভেক্টর। আশা করছি মেয়েরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যাই দ্বিতীয় একটি সূত্রে, সংযোগ সূত্র। সংযোগ বলতে বোঝাচ্ছি যোগ। সংযোগ সূত্রটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এ প্লাস বি দুটি ভেক্টর, এই দুটি ভেক্টরকে একটি বন্ধনী দিয়ে যুক্ত করলাম প্লাস সি ভেক্টর, তাহলে হবে এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। আচ্ছা দেখো চিত্র থেকে দেখো মেয়েরা, ওপি ভেক্টর, ওপি হলো এই যে ওপি বরাবর এ ভেক্টর, পি কিউ বরাবর বি ভেক্টর এবং কিউ আর বরাবর সি ভেক্টর, তিনটে ভেক্টর আছে। এই ভেক্টরের শীর্ষবিন্দু সাথে বি ভেক্টরের পাদবিন্দু, সি বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু। তাহলে এখন কি করছি আমরা ওপি এবং পি কিউ যোগ করছি। ওপি কোথায়, প্রথমে ওপি পি কিউ যোগ করলাম, যোগ করে আমরা কি পাই ওপি যোগ পি কিউ সমান কি হচ্ছে ও কিউ লব্ধি ভেক্টর। তাহলে ও কিউ হলো এ ভেক্টর যোগ বি ভেক্টর।
এবং ওপি যোগ কোথায় কিউআর সমান পিআর। ও কিউ কোথায়? এই ভেক্টরটি পিকিউ যোগ কিউআর, এই দ্বিতীয় দুটি ভেক্টর যোগ করলাম, পিকিউ যোগ কিউআর। তো এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর আবার হলো কি পিআর। প্রথমে এ ভেক্টর বি ভেক্টর যোগ করলাম, লব্ধি ভেক্টর হলো ও কিউ বরাবর, ঠিক আছে। এরপর বি ভেক্টর এবং সি ভেক্টর যোগ করলাম, পিকিউ যোগ কিউআর, এর লব্ধি ভেক্টর হলো পিআর। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, প্রথম ক্ষেত্রে ওপি যোগ পিকিউ সমান হচ্ছে এই ও কিউ, তার হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর। আবার পিকিউ যোগ কিউআর সমান পিআর, এই ক্ষেত্রে এর লব্ধি ভেক্টরটি হচ্ছে বি ভেক্টর যোগ সি ভেক্টর। আচ্ছা, তাহলে এখন থাকলো কি ও কিউ যোগ কিউআর, ও কিউ যোগ কিউআর সমান ও আর। তাহলে এই ভেক্টরটি ও কিউ যে লব্ধি ভেক্টর ছিল, এই ভেক্টর যোগ বি ভেক্টর, তার সাথে এই লব্ধি ভেক্টর সাথে যখন আবার সি ভেক্টরটি যোগ করলাম, তখন এর লব্ধি হলো ও আর বরাবর। ও কিউ হলো এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার সাথে যখন সি ভেক্টরটি যুক্ত হচ্ছে, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি ভেক্টরটির সাথে যখন সি ভেক্টর কিউ আর যুক্ত করলাম, তখন কি আসলো ও আর, লব্ধি ভেক্টরটি ভিন্ন হলো, ও আর আরেকটি লব্ধি ভেক্টর হলো, এবং এই ভেক্টরটিকে আমরা ডি ভেক্টর নাম দিলাম। তাহলে ওপি যোগ পি আর, আর এই দুটি এ ভেক্টর যোগ পি আর হচ্ছে বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি ভেক্টর, যখন যোগ করি আবার, তখনও এটার লব্ধি ভেক্টর হয় ও আর বরাবর ডি ভেক্টর। তাহলে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা লব্ধি ভেক্টর ডি পাই। এই ত্রিভুজের ক্ষেত্রে, এটা যদি ত্রিভুজ বিবেচনা করি ও পি আর, এই ত্রিভুজ যদি বিবেচনা করি, তখন এর লব্ধি ভেক্টর হয় ডি ভেক্টর এ যোগ ভেক্টর বি প্লাস সি, এর লব্ধি ভেক্টর ডি। আবার যদি আমরা ও পি কিউ এটি বিবেচনা করি, তখন কি হয় না এটি যখন বিবেচনা করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লব্ধি ভেক্টর হয় ডি। ও পি আর এর ক্ষেত্রে হচ্ছে লব্ধি ভেক্টর ডি, আর আরেকটি হচ্ছিল কখন ও কিউ যোগ কিউ আর কোথায়, কিউআর এটা ও কিউ আর, এই ত্রিভুজটি যখন, এটিকে যদি আমরা ত্রিভুজ বিবেচনা করি ও কিউ আর, এই ক্ষেত্রেও লব্ধি ভেক্টর হয় ডি। হ্যাঁ, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের লব্ধি ভেক্টর ডি আসে। অর্থাৎ আমরা এই থেকে দেখতে পাচ্ছি, ইকুয়েশন দুটি থেকে দেখতে পাই ভেক্টর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ডি, আবার এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল ডি। অর্থাৎ ভেক্টর সংযোগ সূত্র মেনে চলছে, দুই ক্ষেত্রেই আমাদের লব্ধি ভেক্টর সমান। সুতরাং ভেক্টর সংযোগ সূত্র মেনে চলছে। অর্থাৎ দেখা যায় যে বহু সংখ্যক ভেক্টরের যোগফল বা লব্ধি তাদের যোগের ক্রমের উপর নির্ভর করে না। এখানে কিন্তু অনেকগুলো ভেক্টর আছে, মানে আমরা কতভাবে ভেক্টরের দিক বিভিন্নভাবে পরিবর্তন করছি আমরা। হ্যাঁ, প্রথমে আমরা ওপি ভেক্টর, ও এ বরাবর এ ভেক্টর নিলাম, পি কিউ বরাবর বি ভেক্টর নিলাম, কিউ আর বরাবর সি ভেক্টর নিলাম। এরপরে আমরা যে লব্ধি ভেক্টরগুলো পেলাম, দুইটা লব্ধি ভেক্টর, প্রথম ক্ষেত্রে একটি লব্ধি ভেক্টর পেলাম এ প্লাস বি ভেক্টর লব্ধি ভেক্টর,
আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম বি প্লাস সি লব্ধি ভেক্টর। এরপর আবার আমরা যখন এই দুটি ভেক্টরের কথা বিবেচনা করি, এ ভেক্টর এবং বি প্লাস সি ভেক্টর, এদের লব্ধি ভেক্টর পেলাম ডি। হ্যাঁ, আবার যদি আমরা এ প্লাস বি ভেক্টর এবং এই সি ভেক্টরের কথা চিন্তা করি, তখনও কিন্তু আমরা লব্ধি ভেক্টর আবার পেলাম ডি। সুতরাং কি হলো, ভেক্টর এখানে দেখা যাচ্ছে যে বহু সংখ্যক ভেক্টরের যোগফল করেছি আমরা, তা এবং এদের লব্ধি তাদের যোগের ক্রমের উপর নির্ভর করছে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সংযোগটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে সংযোগের জন্য আমাদের লব্ধি ভেক্টর কিন্তু একই থাকছে। হ্যাঁ, তো আশা করছি মেয়েরা বুঝতে পারবে। এই চিত্রটি একটু বোঝার চেষ্টা করবে। এখানে এই কোশ্চেনগুলোর সাথে চিত্র মিলাবে। প্রথমে প্রত্যেকটি ভেক্টর আলাদা আলাদাভাবে ধরে নিবে। এই এ ভেক্টর বি ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর এই রেখাটা বরাবর পাবে। আবার বি ভেক্টর সি ভেক্টর ধরে যোগ করলে লব্ধি ভেক্টর পাবে এই বরাবর। দুটি লব্ধি ভেক্টর ভিন্ন হলো। হ্যাঁ, এরপরে পৃথকভাবে দুটি ত্রিভুজ বিবেচনা করে নিলে প্রত্যেকটি ত্রিভুজের জন্যই কিন্তু আমরা আরেকটি লব্ধি ভেক্টর পাবো। এই যে দুটি পাদবিন্দু, একটি প্রথমটির যে পাদবিন্দু ছিল জিরো, সরি জিরো না তো ও, প্রথম ভেক্টরটি পাদবিন্দু ও এবং শেষ ভেক্টরটির শীর্ষবিন্দু, শেষ ভেক্টর কোনটি, কিউ আর, সি ভেক্টর। প্রত্যেক ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি করি, একটির পাদবিন্দুর সাথে আরেকটির শীর্ষবিন্দু যোগ করি, পাদবিন্দুর সাথে আরেকটির শীর্ষবিন্দু যোগ করলাম, পাদবিন্দুর সাথে এইটির শীর্ষবিন্দু যোগ করলাম। তাহলে এই দুটি বিন্দু তো খালি থাকলো, এই দুটিও তো সংযোগ হবে। হ্যাঁ, তাহলে এটা হলো ও হলো প্রথম ভেক্টরের পাদবিন্দু আর আর হলো শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে এই দুটি আবার যোগ হবে, যোগ হলে এটিও কোনো একটি ভেক্টরের জন্য লব্ধি ভেক্টর হবে। সেই থেকেই আমরা এই সংযোগ সূত্রটি প্রমাণ করতে পারলাম। তো আশা করছি মেয়েরা বুঝতে পারছো। এটা একটু মানে আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, চিত্র দেখে দেখে বুঝে বুঝে করবে, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে মুখস্থ করবে না, চিত্র দেখে দেখে মিলাবে আর লিখবে, তাহলেই পারবে। আচ্ছা, আরেকটি লাস্ট আমরা সূত্র দেখি, আজকে বেশি বলবো না, একটু আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। হ্যাঁ, বন্টন সূত্র। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ল সূত্রটি হচ্ছে এম মাল্টিপ্লাই হচ্ছে দুটির সাথেই এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এমটি যেহেতু মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, মানে প্রত্যেকের সাথেই এম বন্টন হলো। আচ্ছা, চিত্রটি খেয়াল করো মেয়েরা, ওপি বরাবর এ ভেক্টর এবং পি আর বরাবর বি ভেক্টর। তাহলে এদের লব্ধি ভেক্টর কি হবে, ও আর বরাবর। ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা জানি ও আর হচ্ছে ওপি যোগ পি আর, অর্থাৎ এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান ও আর। আচ্ছা, এখন যদি আমরা ও আর, ওপি এবং ও আর কে বর্ধিত করি, ওপি ভেক্টরকে বাড়ালাম কোন পর্যন্ত, কিউব পর্যন্ত, এবং ও আর ভেক্টরকে বাড়ালাম কোন পর্যন্ত, এস পর্যন্ত। তাহলে এই এস বিন্দু পর্যন্ত দূরে সরিয়ে নেওয়া হলো ও আর কে, এবং কিউ বিন্দু পর্যন্ত দূরে সরিয়ে নিলাম কি, এ ভেক্টরকে। তাহলে ও কিউ, এই যে পি পর্যন্ত ছিল ওপি ভেক্টরটি, এ ভেক্টরটি ওপি থেকে দূরে কিউ পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে ধরলাম এই যে এইটুকু বৃদ্ধি করলাম, এইটুকের মান ধরে নিলাম এম। হ্যাঁ, তাহলে ওপিকে কি এম পরিমাণ বৃদ্ধি করলাম। তাহলে ও কিউ কি হবে, ও কিউ হলো এম ইন্টু ওপি বা এম এ। একইভাবে কি করলাম, ও আর কে কি করলাম, এস পর্যন্ত বৃদ্ধি করলাম। তাহলে আগে ছিল ও আর পর্যন্ত, এখন আর বিন্দুকে এস পর্যন্ত বৃদ্ধি করাতে আর এস হচ্ছে, আর এস কি এ বির সাথে এস হবে, মানে সরি এস না এম হবে। একইভাবে কি করছি, পি আর বলছিলাম বি ভেক্টর, পি আর যদি বি ভেক্টর হয় তাহলে এই কিউ বিন্দুকে পি আর এটা লম্বভাবে আছে, কিউ বিন্দু থেকে আবার ওই এস পর্যন্ত যদি একটি লম্ব টানি, তাহলে পি আর সমান্তরাল হবে কার, কিউ এস। তাহলে পি আর সমান্তরাল হবে কিউ এস। তাহলে দেখো এই পি আর বলছি বি ভেক্টর, পি আর যদি বি ভেক্টর হয়ে থাকে তাহলে কিউ এসটা কি হবে, এই যে এম পর্যন্ত বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু এটা হলো, তাহলে এটা হবে এম পি আর মানে বি ভেক্টর। তাহলে এখানেও আমরা বি ভেক্টর যেহেতু সমান, পি আর সমান্তরাল কিউ এস যোগ করলাম, তাহলে কি হয়,
এম কিউএস এর পরিবর্তে আমরা বি ভেক্টর লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো ও কিউ বাই ওপি, ও কিউ কোনটা? ও কিউ বাই ওপি সমান কি লেখা যায়? কিউএস কোনটা? এই কিউএস বাই পি আর সমান লেখা যায় ওএস বাই ও আর এর সমান এম। বুঝতে পারছো ছবিটি? ওপি সরি ও কিউ বাই ওপি, হ্যাঁ, কিউএস বাই পি আর সমান ওএস বাই ও আর ইকুয়াল এম। তাহলে এই ইকুয়েশন থেকে লেখা যায় ওএস সমান কি লেখা যাচ্ছে? ওএস এইটুকু থেকে, দেখো এইটুকু থেকে ওএস হলো এম ও আর। তাহলে ও আর কি? ও আর হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর এ প্লাস বি, আমরা এ প্লাস বি লিখলাম। তাহলে কি হলো? ওএস সমান সমান এম, আবার আমরা জানি ওএস সমান সমান কি লেখা যায়? ও কিউ, এই যে পুরোটা ওএস, এই পুরোটা ওএস সমান লেখা যায় কি? ও কিউ কিউএস। এই পুরোটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, ও এস সমান কি? ও কিউ যোগ কিউএস। তাহলে ও কিউ এর মান আমরা কি পেলাম? ও কিউ ইজ ইকুয়াল টু কি পেয়েছি? এম ভেক্টর এ, এম ভেক্টর এ প্লাস কিউএস সমান কি পেলাম? এম ভেক্টর বি। তাহলে দেখো এম কমন নিলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল লেখা যায় কি? এম এ প্লাস এম বি। ওএস সমান কি ছিল আমাদের? ওএস এই যে এম পর্যন্ত বৃদ্ধি হলো এম ব্র্যাকেটে লব্ধি ভেক্টর এ প্লাস বি ইকুয়াল এম এ প্লাস এম বি। মেয়েরা তোমাদেরকে কি আমি বোঝাতে পারছি কিনা? আমি তো কোনো ফিডব্যাক বুঝতে পারছি না, শুধু বলে গেলাম। তোমরা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই লিখবে, ঠিক আছে? তো আজকে বন্টন সূত্রটি বললাম, আমি বলতে পারছি না আছে কিনা। আজকে এই পর্যন্তই থাক। তোমরা সূত্রগুলি ভালো করে চিত্র দেখে দেখে খাতার মধ্যে লেখা প্র্যাকটিস করো। চিত্রের সাথে সাথে তোমরা এই যে তিনটি সূত্রের কথা বললাম, তিনটি সূত্র কিন্তু জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতির মতো ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ। এটা তো তোমরা ভালোই বুঝো, তাহলে আমি আশা করছি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ভেক্টর যোগ বললাম, তো প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা থাকে তোমরা বলবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার উত্তর দিতে। ধন্যবাদ।